আচ্ছা, আপনাদের মনে আছে যে আহ, হাসনাত আব্দুল্লাহ মাত্র কয়েকদিন হলো মানে কক্সবাজারে গিয়েছিলেন সমাবেশ করার জন্য। সেখানে একটা হোটেলে সে অবস্থান করে, তারপর তার মোবাইল চুরি হয়ে যায়। তারপর সে জিডি না করে, তাকে বলা হয়েছিল মোবাইলের জিডি করার জন্য, সে মোবাইলের জিডি না করে সে কিন্তু চলে আসে ওখান থেকে। তারপর এটা সবাই সন্দেহ করে এবং জাস্টিফাই করার জন্য তার হোটেলে যে কক্ষে সে ছিল সেটা যাচাই করতে গিয়ে দেখা যায় যে ওখানে সে কোনো একটা অপরিচিত ব্যক্তির সাথে মিটিং করে এবং সেই মিটিং এ যে ছিল সে ঢুকে এবং 1 ঘন্টা ঘরে মিটিং করে একই একই রুমে, তারপর বের হয়ে যায়। ঠিক ওই সময় পর্যন্ত ওই হোটেলের সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন থাকে এবং সেই ফুটেজটি এখন সোশ্যাল মিডিয়াতে মানে প্রচুর পরিমাণে ভাইরাল। সেই ঘটনার পরে আমি সন্দেহ করছিলাম যে কক্সবাজার বা পাহাড়ি এলাকায় কোনো প্রকার দাঙ্গা চলমান আছে কিনা, কারণ বেশ কিছুদিন ধরে আমরা বিচ্ছিন্ন কিছু ঘটনা দেখেছি যে এখানে কিছুদিন আগে একটা ছেলে একটা মেয়ে যখন পাহাড়ি এলাকায় ঢুকলো, যে পাহাড়ি এলাকার আলাদা রাষ্ট্র চায়, কুকি চীন এলাকা যেটা, যারা নাকি আলাদা একটা জাতি উপজাতি হিসেবে আলাদা ছোট্ট একটা রাষ্ট্র গঠন করতে চায়। এখন মায়ানমারের সাথে এক হতে চায় কিনা সেটা আমরা জানি না, তবে তারা একটা ছোট মানে শুরু করেছে, আলাদা রাষ্ট্র চায়। সেই চেতনার বা মতাদর্শের যারা, তাদের এলাকায় প্রবেশ করলেই বাঙালিদেরকে গণধোলাই দিয়ে মেরে ফেলা হয়। এবং একটা ছেলে একটা মেয়ে ওই এলাকায় ঘুরতে গিয়ে মানে টুরিস্ট স্বামী স্ত্রী হতে পারে, তারা পরিচয় পাওয়া যায়নি, টুরিস্ট হিসেবে ওই এলাকায় ভ্রমণ করতে যায়, ঘুরতে যায়। তারপরে তাদেরকে গণধোলাই দেয় পাহাড়ি এলাকার মানুষ। পরে সেনাবাহিনীরা তাদেরকে উদ্ধার করে এবং পুলিশের হাতে তুলে দেয় এবং সেটা জন্য তারা সেনাবাহিনীদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে ভাষণ দিয়ে এবং আন্দোলন জানায় যে সেনাবাহিনীকে আমাদের এলাকায় ঢুকতে দেবো না, তারা আমাদের কাছ থেকে আমাদের শত্রুদের কেড়ে নিয়েছে, ওদেরকে যেন ওদের হাতে তুলে দেওয়া হয়। তো সেই জায়গায় পুলিশের হাতে কেন তুলে দেওয়া হলো, তারা অমানবিক একটা আবদার করেছিল, বাঙালি তাদের এলাকায় ঢুকতে পারবে না। তার কিছুদিন যেতে না যেতে আরেকটি বিচ্ছিন্ন ঘটনা আমরা খেয়াল করি, সেটা হচ্ছে একই চায়ের টং দোকানে রাস্তার পাশে সেনাবাহিনীরা চা খেতে যায় এবং সিভিল ড্রেসে কিছু পুলিশ, 2টা পুলিশ থাকে যারা একদম কনস্টেবল লেভেলের, তারাও চা খেতে যায়। কনস্টেবল কেন সেনাবাহিনীদেরকে সালাম দিল না? কনস্টেবলরা ছিল সিভিল ড্রেসে আর সেনাবাহিনী ছিল পোশাক অবস্থায়, তো তাদের ডিউটিরত অবস্থায় তাদেরকে কেন সালাম দেওয়া হয়নি, সেই জন্য তাদেরকে এলোপাথারি মারধর করে এবং ওখানকার স্থানীয় কিছু পাহাড়ি লোকজন তাদেরকে মারধর করে। তারপর আবার সেনাবাহিনীরা ওই থানা আক্রমণ করে জ্বালিয়ে পুড়িয়ে দেয় এবং ওই থানায় যতগুলো পুলিশ ছিল তা তাদেরকে প্রচুর পরিমাণে মারধর করে এলোপাথারি। এবং অনেকের মানে জোয়ান পুলিশ যারা, তাদের মুখ দিয়ে রক্ত বের হয়, হাত পা ভেঙে ফেলা হয়, তাদেরকে পরে হাসপাতাল ভর্তি করানো হয়। সেই দৃশ্য আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেয়েছি। ওরা হয়তো বা বেঁচে থাকবে, কিন্তু তারা জীবনে আর কোনো কাজ করে খেতে পারবে কিনা বা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে কিনা সেটাও সন্দেহান। তখনও কিছু বিশ্লেষকদের সাথে আমি আলোচনা করলে ওরা জানান যে এগুলো একটি বিচ্ছিন্ন ঘটনা, সেগুলোকে রাষ্ট্রীয়ভাবে মনে করা উচিত না। আমিও সেটাকে সেভাবে গুরুত্ব দেইনি। আচ্ছা, এখন আবার যে ঘটনাটা ঘটেছে 2-2-4, যে বাংলাদেশে আসিফ নজরুল ছিলেন না অনেকদিন, উনি বাংলাদেশের গণমাধ্যম থেকে দূরে ছিলেন এবং আমরা যখন সোশ্যাল মিডিয়াতে প্রচার করছি যে উনি কোথায়, উনি কি আমেরিকা পালিয়ে গেছেন কিনা, উনি কিন্তু দেশে ছিলেন না। উনি ওইখানে বিদেশে বসে একটি ভিডিও বার্তা দিয়েছেন যে আমি দেশে আছি, আমি কোথাও যাইনি, আমি অনেক ব্যস্ত আছি। উনি কিন্তু দেশে ছিলেন না। এবং আজকে তিনি মিডিয়াতে এসে বলতেছেন এর ভিতরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একই দিনে, একটা দিনে আর একটা রাতে 24 ঘন্টার ভিতরে 2টা হত্যাকাণ্ড ঘটে। 2টি ঘটনাই সেটা জাহাঙ্গীরনগরে যে হত্যাকাণ্ড করে সেটা হচ্ছে তার ওখানকার সে সাবেক নেতাকর্মী ছিলেন ছাত্রলীগের, সেখানে সহসম্পাদক সম্ভবত ছিল, মানে সাংগঠনিক সম্পাদক ছিল। তো সেই ছেলেটাকে যখন মারলো, মানে এই লোকটাকে, ও বলতেছিল আমাকে আর মারিস না, আমি আর নিতে পারতেছি না। তারপরেও তাকে মানে পৈশাচিক আনন্দ নিয়ে তাকে মারা হয় সবাই মিলে। তো তার লাশ জাবির ভিতরে ফেলে রাখা হয় ক্যাম্পাসে। সহজে ভয়ে কেউ আনতেও যায় নাই, বলছে মরার পরে তাকে হাসপাতাল নেওয়া হয়, পরে বলতেছে যে চিকিৎসারত অবস্থায় মারা গেছে। আচ্ছা, এর কয়েক ঘন্টা পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেকটা ছেলেকে মারা হয়, যে ছেলেটা বেশ কিছুদিন যাবৎ মানসিক ভারসাম্যহীনতায় ছিলেন। সে তার এলাকা হচ্ছে বরগুনা। নাম পরিচয়গুলো আপনারা পাবেন খাটলেই, আমি নাম পরিচয়গুলো নাই বলতেছি এখন। তো সে হচ্ছে ওই পাথরঘাটা বরগুনার একটা ছেলে, ওই এলাকার কোনো একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মেয়ের সাথে তার প্রেম হয়। তার জীবনের যে ঘটনা আমরা সোশ্যাল মিডিয়াতেই জেনেছি, মানে প্রত্যক্ষ সাক্ষী যারা, ওর নিজস্ব কাছের মানুষ, তারা বলছে যে ওখানে প্রেম ঘটিত ব্যাপারে ওই চেয়ারম্যান কোনো একটা সময় তাকে আঘাত করে মাথার
মাথার মধ্যে আঘাত করে তার এক ধরনের মানসিক সমস্যা তৈরি করে দেয়। সে কথা বলতে গেলে একটু গুলিয়ে ফেলে সবকিছু, মানে যেটা বলার দরকার নেই সেটাও বলে, যেটা দরকার সেটাও বলে, বাংলা ইংলিশ মিলিয়ে মিক্সড করে ফেলে। এরকম একটা তার মধ্যে ভারসাম্যহীনতা দেখা গেছে। তারপরে তাকে আওয়ামী লীগ যে একটি রাজনৈতিক দল, সেখানে সে একসময় নিয়মিত ছিল কর্মী হিসেবে। পরে একটা সময় কোনো একটা কারণে, ভারসাম্যহীনতার কারণে তাকে দল থেকে বের করে দেওয়া হয়। তার ভাই একটা পুলিশ অফিসার, সে একটা ভিডিওতে বক্তব্যতে বলেছে, সেটা আমি পরে দেখাচ্ছি। সে বলেছে যে আমার ভাইও আছে, তো তাদের রাজনৈতিক ওই রকম সুযোগ সুবিধাও তারা পায় নাই। সেই ছেলেটাকে গতকালকে, যে যদি সে সুস্থ স্বাভাবিক হতো, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, কিন্তু মানে বাংলাতে সে পড়াশোনা করেছে, বাংলা বিভাগে। সেই হিসাবে পরিচিত জায়গায় সে খেতে গেছে। সে পাগলের মতো বগুড়ে ঘুরে, ওর মানে কোনো ব্যালেন্স নাই যে আমরা একটা চিন্তা করি সুস্থ সুন্দর থাকতে হবে, ভালো থাকতে হবে, এরকম চিন্তা ওর ভিতরে নাই। বা তার পরিবারে যারা ছিল সবাই মারা গেছে, তার সে একা একদম নিরবিচ্ছিন্ন একটা মানুষ, পরিবার বিচ্ছিন্ন। তো তাকে মোবাইল চোর বলে তারা এখানে কিছু উগ্রবাদীরা বা দুর্বৃত্তকারীরা তাকে আটক করে তাকে জোর করে খাওয়ানো হয় ডাল ভাত। তাকে বলতেছে কি ভাত কি খাবার কেমন, ভালোই ভালোই, খায়ালো, যতক্ষণ ডাল খাবি ততক্ষণই তোর জীবনটা, তোর আয়ু বাড়বে। তো সে বুঝতেছিল না যে এত যত্ন করে খাওয়াচ্ছে বা তারা চারপাশে হাসাহাসি করছে, খুবই মৃদু কণ্ঠে তারা কথা বলতেছে, একটু পরে তার জীবনটা শেষ হয়ে যাবে এবং নারকীয় ভাবে তার জীবনটা মানে সমাপ্তি করবে, সেটা সে বুঝতে পারে নাই। শেষে তার আহ তাকে এমনভাবে মারা হয়, তার শরীরে এমনভাবে আঘাত করা হয়, হাত পা চিকন সুতা দড়ির মতো কিছু একটা দিয়ে বেঁধে লাঠি চার্জ করা হয়, তার হাতের চিপায় লাঠি ঢুকে পাড়া দিয়ে দাঁড়ায় থাকা হয়, বা তার সমস্ত শরীরে আঘাতে ছিন্ন, মানে আঘাতের কারণে তার পশমের গোড়া দিয়ে রক্ত বের হয়ে যায় সমস্ত শরীর থেকে, রক্তাক্ত হয়ে যায়। মানে কাটা ছেঁড়া হয়, কোনো জায়গায় কাটে নাই, ছিঁড়ে নাই, শুধু রক্ত বের হয়েছে পশমের গোড়া দিয়ে। বুঝেন এখন কিরকম আঘাত করছে। সে কান্না করার ক্ষমতা হারিয়ে ফেলছে। তারপরে ওই রাতেই, গতকালকে রাতেই হিন্দু 2টা বাড়িতে আগুন লাগানো হয়। ওদের হাহাকার চিৎকার ওই ভিডিওর মধ্যে ফুটেজে পাওয়া গেছে। হাহাকার, কান্নাকাটি, চিৎকার করছে যে আমাদের সব শেষ হয়ে যাচ্ছে হিন্দু 2টা বাড়িতে। এই হলো রাতের ঘটনা। আবার গতকালকে দিনে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলেটাকে মারা হয়েছে, ওটা ছেলে মধ্যবয়সী একটা ছেলে। আবার পাশাপাশি কেরানীগঞ্জের একটা মেয়েকে, স্কুল পড়ুয়া কিশোরী মেয়েকে, তার নাকি মানে যেটা প্রচার হয়েছে যে তার মাথায় হিজাব ঠিক মতো ছিল না বলে তাকে র্যাগিং করা হয়েছে এবং এত পরিমাণ লাঞ্ছিত করা হয়েছে, দুঃখে কষ্টে সে মানে নিজের জীবন নিজে শেষ করে দেয়। কিন্তু ওর ছবি, ওর চেহারা দেখে মনে হয় না, ও দেখতে অনেক সুইট, অনেক সুন্দর, অনেক সুন্দরী দেখতে মনে হয়নি যে সে নিজের জীবন নিজে দিয়েছে। কেন যদি মনে হচ্ছে তাকে আহ লাঞ্ছিত করতে করতে তার শ্লীলতাহানিও হয়েছে এবং তাকে হয়তো বা কোনো একটা মানে গলা টিপে বা কিছু একটা, ওর মানে মৃত্যুর সময় ওর চেহারাটা হা করেছিল। এখন আমি জানি না সেই বাকি সত্যতা কি হয়েছে, কারণ অনেকগুলো মেয়ের মৃত্যু, মানে অনেকগুলো নারীর মৃত্যুর পিছনে আমরা দেখেছি শুধু সুইসাইড সুইসাইড সুইসাইড, কিন্তু আসলে এগুলা কি আসলেই সত্যি কি না আদৌ আমরা সেটা এখনো জানতে পারিনি, মিডিয়ার মাধ্যমে কোনো খবরও প্রকাশ হয়নি। আজকে যেটা হয়েছে, এই যে আজকে চলমান ঘটনা, পাহাড়ি এলাকা আরেকটি বাঙালি ওই এলাকায় প্রবেশ করার পরে তাকে, মানে ট্যুরিজমে যখন যায় মানুষ কিন্তু বুঝে না যে কোন এলাকায় ভয়ঙ্কর, কোন এলাকায় আমরা ঢুকতে পারবো। এই বিধি নিষেধগুলো অনেকের জানা থাকে না। তো হয়তো বা পার্শ্ববর্তী এলাকার বা চট্টগ্রামের স্থানীয় কোনো বাঙালি সেই এলাকায় ঢুকেছে, তাকে গণধোলাই দিয়ে ওই পাহাড়ি এলাকার লোকজন মেরে ফেলে, তার লাশ ফেলে রাখা হয়। এখন সেই বাঙালি হত্যার কারণে ওই বাঙালির মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে ওদের 2 পক্ষের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি হয় এবং পুরো এলাকা জ্বালিয়ে পুড়ে ছারখার করা হয় এবং সমস্ত পাহাড়ি এলাকার মানুষ কান্নাকাটি করতেছে যে আমরা কি করছি, মানে যারা এটাতে জড়িত না সবার উপর দিয়ে এই মানে বিপদটা গেছে। এখন ওরা ওইখানে সেনাবাহিনীও উপস্থিত আছে, একটা ভিডিওতে দেখা গেছে, এবং ওখানকার নেটওয়ার্ক এখন বন্ধ করা হয়েছে, ওখানে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। এই ঘটনার পিছনে আমার কেন জানি কক্সবাজারের ঘটনাটা, মানে হাসনাত আব্দুল, আমি কিন্তু আটকে যাচ্ছি, কারণ হচ্ছে আমি নিজেও ভারসাম্য হারিয়ে ফেলছি। আমি সারাদিন হাউমাউ করে কেঁদেছি, এই ধরনের দৃশ্য আমার সামনে আসে আর আমি হাউমাউ করে কাঁদি। কি কোন দেশে জন্মগ্রহণ করেছি আমি, হাউমাউ করে আমি কান্না করেছি। তো তার হাসনাত আব্দুল্লাহর ওই মিটিং, সন্দেহজনক মিটিং, এবং আজকের এই ঘটনা, এবং জাবিতে এবং ডাবিতে 2টা ঘটনাই বিভিন্ন বিচ্ছিন্ন সমন্বয়কারীদের সহযোগিতা এবং তাদের উপস্থিতি পাওয়া গেছে, তাদের ছবি সহ প্রকাশও হয়েছে। এখন সমন্বয়কারীরা যে ইমোশনকে পুঁজি করে আন্দোলন ডাক দিয়েছিলেন সরকার পতনের, এবং তারা এখন রাজনৈতিকভাবে সক্রিয় হয়েছে মাঠে, বিভিন্ন জায়গায় রাজনৈতিক বক্তব্য রাখছেন বিভিন্ন জায়গা থেকে, আবার তারা স্বৈরাচারী খেতাব পাচ্ছেন এবং বিভিন্ন জায়গা থেকে দৌড়ানিও খাচ্ছেন।
তারপরে দেখা যাচ্ছে যে জামাতের যে আমির, জামাত ইসলাম যে মূল নেতা, তিনিও বলতেছেন যে এরা ক্ষমতা এখন তাদের হাতে, তারা দেশ চালাচ্ছেন। আবার তারা একই সাথে রাজনৈতিক মাঠে কিভাবে কাজ করছেন, এটা সাংবিধানিকভাবে বৈধ না এবং এটা হতেও পারে না। তাহলে তারা ক্ষমতা ছেড়ে দিক, ছেড়ে দিয়ে রাজনীতি করুক। আর না রাজনীতি করলে মানে দুইটা একসাথে করা যাবে না, সেটা উনি বুঝিয়েছেন। এখন আপনারা মিলিয়ে দেখেন, আসিফ নজরুলের বাংলাদেশে অনুপস্থিতি এবং হাসনাত আবদুল্লাহর ওইখানকার মিটিং এবং বড় ধরনের একটা দাঙ্গার সৃষ্টি এবং বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বিভিন্ন নেতাকর্মীদের উপরে আঘাত, এই যে পাগল বলে চোর বলে যাকে মারা হয়েছে তার পরিবারের কাছে, তার পরিবার নেই কিন্তু যারা আত্মীয় স্বজন আছে তাদের কাছে 2 লক্ষ টাকা দাবি করেছে যে সে এখানে মোবাইল চুরি করতে আসছে, তাকে বাঁচাতে হলে 2 লক্ষ টাকা দেন। আবার তার আরেকটা পরিচিত একজন সহপাঠী নারীর কাছে বলা হয়েছে 35,000 টাকা দিলে বাঁচাতে পারবে, জীবনের মূল্য চেয়েছে তার। সে আবার কিন্তু একসময় রাজনীতিতে সক্রিয় ছিল, আর এখন সে সক্রিয় না। তো আমার বক্তব্যটা আমি শেষ করলাম। আমি এখন আপনাদেরকে এক এক করে ডকুমেন্টস গুলো দেখাচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে কক্সবাজারের হোটেল রুমে সিসি ক্যামেরা বন্ধের আগে এবং বন্ধের পরে দৃশ্য। এই যে কার সাথে দেখা করেছে, আপনারা সোশ্যাল মিডিয়াতে সার্চ দিলে পেয়ে যাবেন। আমি জাস্ট একটু করে প্রতীকীভাবে দেখাচ্ছি। আমার ভিডিওটা বড় হলেও কেউ টানবেন না, সম্পূর্ণটা দেখবেন। এখানে জুতা দেখা যাচ্ছে দরজায় কয়েক জোড়ার মতো, আমি দেখি কয়েক জোড়া জুতা। একজন অপরিচিত ব্যক্তি যাকে আমরা কখনো আন্দোলনে দেখি নাই, সিসি ক্যামেরা বন্ধ, খোলা, একদম খোলা, সেই ধরনের একজন ব্যক্তির সাথে, সে বাঙালি কিনা সেটাও সন্দেহ আছে, সে বাঙালি কিনা। সিসি ক্যামেরা ফুল খোলা, মানে ক্যামেরাটাই বিচ্ছিন্ন করে হচ্ছে, খুলে ফেলছে রুমের সামনে। এটা হচ্ছে টাইমিংটা বোঝাচ্ছে যে 1 ঘন্টা মিটিং হয়, সেই 1 ঘন্টার মধ্যে ক্যামেরা যে খুলে ফেলছে এবং এই লোকটা মিটিং করে চলে যায়। তারপরে বলা হয় যে মোবাইল হারিয়ে গেছে বলে একটা মানুষকে অন্য একটা আইডিওলজিতে ঘুরানোর জন্য একটা মানুষকে আইওয়াশ করেছে। তারপর সে কক্সবাজারে সমাবেশ করার কথা ছিল, সমাবেশ করে না, এই যে রুম থেকে বেরোচ্ছে, সমাবেশ না করে, এটা হচ্ছে গেট, হোটেলের গেট, মানে ওই যে সিঁড়ি দিয়ে নামতেছে, এটা হচ্ছে রিসিপশন। সমাবেশ না করে চলে আসে কক্সবাজার থেকে। খাগড়াছড়ি কক্সবাজার হয়েই যেতে হয় বা আরো রাস্তা আছে কিনা ড্রাইভার, ওই এলাকার। এটা আর না দেখাই, আমি অন্য ভিডিও দেখা। এই যে সেই বাঙালি যাকে মেরে ফেলে রাখা হয়েছে গণধোলাই করে, এই যে এটা প্রথম হয় পাহাড়ি এলাকায়। এবং সেখানে একজন এই তথ্যটা প্রকাশ করে যে খাগড়াছড়িতে পাহাড়িরা গতকাল সংঘাতে বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের মার্চ ফর আইডেন্টিটি মানে পরিচয় পালন করেছে। অন্যদিকে মামুন নামের একজন বাঙালিকে নির্মম ভাবে হত্যা করেছে। এখানে বৈষম্য বিরোধী আন্দোলনের যে সাইনবোর্ডটা কিন্তু পাওয়া যাচ্ছে, ট্যাবটা, বৈষম্য বিরোধী আন্দোলনের মার্চ ফর আইডেন্টিটি, হ্যাঁ, তাদের পরিচিতি মানে বাড়ানোর জন্য তারা মার্চ ফর আইডেন্টিটি করেছে, যেটা লং মার্চের মতো করে তাদের পরিচিতি প্রকাশ করেছে। তারপরে অন্যদিকে মামুন নামের একজন বাঙালিকে চোর বলে নির্মম ভাবে হত্যা করে। সংঘাত বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন শুরু করার আগ মুহূর্তে একজন বাঙালিকে, মানে সংঘাত বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন শুরু করার আগ মুহূর্তে একজন বাঙালিকে নির্মমভাবে হত্যা করার মাধ্যমে তার লাশ নিয়ে যাওয়ার সময় প্রকাশ্যে সশস্ত্র হামলা প্রমাণ করে পার্বত্য চট্টগ্রামের পাহাড়িরা সংঘাত বিরোধী নয় এবং তারা চায় পাহাড়ের সংঘাত ও অশান্তি। পাহাড়িরা স্বাধীনতার নামে ওরা বিভিন্ন সময় অশান্তি করে থাকেন। যদিও আবার পাহাড়ি পরিচিত অনেক বন্ধুরা আছেন, তাদের সাথে যখন কথা বলি মিশি, আমার কাছে সেরকম মনে হয় না। তবে সব জায়গায় কিছু না কিছু থাকে আসলে যারা শান্তির পক্ষে না, কিন্তু সেটা সবাই না। কিন্তু সবাইকে কখন জড়ো করা যায়, যখন ইমোশনাল কোনো কিছু ঘটে বা হচ্ছে রটে বা হচ্ছে কোনো জাতিগত সংঘাত আসে। তো এখন ওদের মধ্যে যে জাতিগত সংঘাত শুরু হয়েছে, আইডেন্টিটি ক্রাইসিস, যে আমাদেরকে কেন বাঙালিরা মনে করতেছে আমাদের বাঙালিদেরকে ওরা গণধোলাই যে মেরে ফেলতেছে ওদের এলাকায় ঢুকলে, আবার ওরা প্রতিশোধ পরায়ণ হয়ে যাচ্ছে। আর পাহাড়িরা মনে করতেছে আরে আমাদের উপরে হামলা দিছে, আমরা ওদেরকে শেষ করে দেব। এর মধ্যে তৃতীয় পক্ষটাকে, যাদের স্বার্থ আছে, ওদেরকে দিয়ে বাঙালির সাথে বাঙালিকে ধ্বংস করার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের পিছনে এই যে আমাদের প্রতিটা জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম পাওয়া যাচ্ছে, সমন্বয়কদের পরিচয় সহ ছবি সহ তাদের আইডেন্টিটি পাওয়া যাচ্ছে, তারা কোন ষড়যন্ত্রের
অঙ্গীকার নিয়ে, মানে কোন উদ্দেশ্য নিয়ে এই বাংলাদেশের মধ্যে এরা উজ্জীবিত হয়েছে, বা তারা আসলে বাঙালি বিদ্বেষী কিনা। এতদিন আমরা দেখেছি তারা ভারত বিদ্বেষী, আওয়ামী লীগ বিদ্বেষী, কিন্তু শেষ টার্মে দেখলাম যে তারা আসলে বাঙালি বিদ্বেষী কোনো কিছু করছে, শুরু হয়েছে। এটা ঘটনা ঘটার পরে আমরা জানলে লাভ হবে কি? আগে থেকে সচেতন হওয়া ভালো না? আমাদের কি বাঙালি জাতিকে ধ্বংস করে দেওয়ার পিছনে তাহলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উঠে পড়ে লেগেছে? তাদের হয়তো তারা অনেক টাকা পেয়েছে, তো অনেক টাকা পেয়ে নিজের দেশকে শেষ করে দিয়ে তারা কি পরিমাণ মানসিক শান্তি পাবে? কি পাচ্ছে? মানুষের সোল যদি শান্তি না পায়, তাহলে পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানে হয় না। তা আপনাদের কাছে আমি আর্জি রাখলাম, আপনারাও এই ভিডিওটা যারা দেখছেন, প্লিজ বোঝানোর চেষ্টা করেন, এর একটা সমাধান খুঁজে বের করেন। বাংলাদেশে দ্রুত শান্তি ফিরে না আসলে বাঙালি জাতি ধ্বংস হয়ে যাবে। কেন বাঙালি জাতি বলছি? বেশ কিছুদিন ধরে আপনারা দেখেছেন জাতীয় সঙ্গীতে আঘাত আসছে। এখন আবার উর্দু ভাষায় অনুষ্ঠান প্রচারের জন্য আবেদন চলতেছে বিভিন্ন সরকারি যে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো, সেখানে আবেদন অলরেডি হয়ে গেছে, সেই কাগজটা আমাদের কাছে আছে। তাহলে বাঙালিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে আসলে কার লাভ এবং কার আত্মতৃপ্তি হচ্ছে, বা কাকে আত্মতৃপ্তি করছে তারা? তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমি আরো ভিডিওস এই বিষয়ের উপরই আরো একাধারে কিছু ভিডিওস আমি আপলোড করছি এখনই।